যোগা বাবা, এবার তুমি কাজে যাও। তোমার বাবা অনেকদিন হলো মারা গিয়েছে। তোমার বাবা যে টাকাগুলো জমিয়েছিল সেই টাকাগুলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। টাকা ফুরিয়ে যাচ্ছে তাতে মা আমি কি করব? এইসব কাজ টাজ আমার ভালো লাগে না। এইসব কাজের কথা আমাকে বলো তো না। এইসব তুই কি কথা বলছিস বাবা? কাজ যদি তুই না করিস তাহলে কে করবে? আমাদের মাঝে যে আর কেউ বেঁচে নেই বাবা। কাজে যা, আর না হলে খেতে পাবো না। ওহ মা, তোমার কাবজাব আমার ভালো লাগছে না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি যেই দিন বলবে তোর কাজ করতে হবে না, আমি বাড়িতে সেই দিন আসবো। শোন বাবা, লক্ষ্মী বাবা, এভাবে আমাকে একা ফেলে যাস না। তুই চলে গেলে আমাকে কে দেখাশোনা করবে? যাস না বাবা, আমার কথা শোন। লক্ষ্মী ছেলের মতো ফিরে আয়, চলে আয় যোগা। জৌগা তার মার কোন রকম কথাই পাত্তা দিল না, বাড়ি থেকে বেরিয়ে আসলো। বট গাছের নিচে তার রোহিত বন্ধুর সাথে জৌগা সারাদিন আড্ডা মারতো। এমনিতে জৌগা ছিল একটু অলস, কিন্তু জৌগার মনটা ছিল অনেক ভালো। জৌগা কোনো রকম কাজ করতে পারে না, কারণ তার ছোটবেলা থেকে কাজ করে অভ্যেস নেই। এই বট গাছের নিচে বসে থেকে আড্ডা মারাটাই তার অভ্যাসে পরিণত হয়। তাই জৌগার কোনো রকম কাজ মনে বসে না। আর ওইদিকে জৌগার গ্রামের জমিদার একটি গরু কিনে। জমিদার বাবু, গরু তো কিনেই নিলেন, এখন আপনি তো আর এই গরু পালতে পারবেন না। তাই এই গরুর জন্য ভালো একটি রাখাল দেখতে হবে, যে কিনা সবকিছু কাজ বোঝে। হ্যাঁ, অবশ্যই এই কথাটি তুমি একেবারে সঠিক বলেছ। আমি তো আর গরু পালতে পারবো না, তাই তুমি একটি কাজের লোক পাঠিয়ে দিও। আচ্ছা জমিদার মশাই, আমি গ্রামের জৌগাকে পাঠিয়ে দিব। সে ছেলে বয়সী, সে দৌড়ে কাজ করতে পারবে। এমনিতেও তাদের ফ্যামিলিতে অনেক কষ্ট। এরপর এই লোকটি চলে যায় জৌগার কাছে। কিরে জৌগা, তুই এখানে এসে বসে আছিস আর আমি তোকে পুরো গ্রাম খুঁজেও পাচ্ছি না। কি আর বলবো তোমাকে রমেশ কাকা, আমি আমার মার সাথে ঝগড়া করে রাগ করে বাড়ি থেকে চলে এসে এখানে এসে বসে আছি। ও, তুই তাহলে তোর মার সাথে ঝগড়া করে এসে এখানে বসে আছিস। আচ্ছা শোন, জমিদার মশাই একটি গরু কিনেছে আর সেই গরুর দায়িত্ব তোকে দিচ্ছে। আরে যাও তো এখান থেকে। এমনিতেই এইসব কাজের জন্য মার সাথে ঝগড়া করে এসে এইখানে রাগ করে বসে আছি, আর তুমিও সেই কাজ নিয়ে আসলে আমি এইসব কাজ করতে পারবো না। বুঝতে পারলে তুমি? দাঁড়া, আমি তোর বাড়িতে যাচ্ছি, তোর মার কাছে গিয়ে নালিশ করছি। তোর মা আমাকে বারবার বলতো তোকে একটি কাজ জোগাড় করে দেওয়ার জন্য। এখন কাজ জোগাড় করে দিয়েছি, তুই যাবি না। হ্যাঁ, আমি কাজে যাব না। যাও না তুমি আমার বাড়িতে। আমার বাড়িতে গিয়ে আমার মার কাছে বিচার দিলে কি হবে? যাও তুমি আমার বাড়িতে। এরপর সেইখান থেকে রমেশ মিয়া জৌগার বাড়ির দিকে যাচ্ছিল। আহা, এইসব লোক বোঝে না, নিজে তো কাজ করে না, অন্যজনকে এসে বিরক্ত করে। যাও বাড়িতে। শুনুন জোগার মা, আপনার ছেলেকে আমি একটি কাজ বের করে দিয়েছিলাম, জমিদারের গরুটি পালতে। আপনার ছেলে যাবে না বলেছে। আরে আর বলবেন না, ওই ছেলেটা পাজিল হয়ে গেছে। কোনো রকমে ওর মনে কাজ বসছে না। আমিও যে কি করব বুঝতে পারছি না। আচ্ছা, আমি তাহলে আসি। ও যদি কাজে না যায় তাহলে তো আমাকে অন্য লোক জোগাড় করতে হবে। আমার হাতে সময় নেই, আমি আসি। এইরকম কথা বলে রমেশ মিয়া তখন জৌগাদের বাড়ি থেকে চলে আসে। আজকে আমার ছেলে যোগা আসুক, আজকে তাকে আমি এই বাড়ি থেকেই তাড়িয়ে দেব। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে জৌগা তার বাড়িতে আসে। যোগা, তোকে কি রমেশ বাবু কোনো রকম কাজে যাওয়ার জন্য বলেছিল? হ্যাঁ মা, দুপুরে এসে রমেশ কাকা কাজের জন্য বলেছিল। কাজের কথা যেহেতু বলেছিল, তাহলে তুই গেলি না কেন? উফ মা, তোমাকে কত করে বলবো, এইসব কাজ আমার ভালো লাগে না। তোমার ছেলে কি আর কাজ করবে? না, আমার ছেলে কাজ করবে না, বসে বসে খাবে। বসে খাওয়ার মতো টাকা আছে রে ঘরে? তুই কাজ না করলে আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা। এই কথাটি শুনে জৌগা মনে অনেক কষ্ট পায়।
মাগো, আজকে আমি কাজ করতে পারি না বলে, কাজের অভ্যেস নেই বলে তুমি এই কথাটি বললে। আমি থাকবো না তোমার ঘরে, চলে যাচ্ছি। যৌগা মনে অনেক কষ্ট পেয়ে তার ঘর ছেড়ে চলে যাচ্ছে। যৌগার কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই যৌগা জঙ্গলে গিয়ে একটি গাছের নিচে বসে রইল। আর সেইখান থেকে কি রকম একটি আওয়াজ আসছিল। আমাকে কেউ বাঁচাও। যৌগা বুঝতে পারছিল না এই ভয়ানক জঙ্গলে এই আওয়াজটি কোথা থেকে আসছে। যৌগা অনেক ভয় পেয়ে গিয়েছিল। যৌগা, তুই ভয় পাস না, তুই অনেক সাহসী, হয়তো কেউ বিপদে পড়েছে, গিয়ে দেখ, ভয় পাস না। এইরকম কথা বলে যৌগা সাহসের সাথে এগিয়ে যেতে লাগলো। কোথা থেকে সেই ভয়ানক ডাকটি আসলো। কেউ বাঁচাও, বাঁচাও আমাকে, এখান থেকে মুক্তি করো আমাকে, আমি আর থাকতে পারছি না। যৌগা দেখলো এই প্রদীপ থেকে আওয়াজটি আসছে, তাই যৌগা প্রদীপের দিকে এগিয়ে যায়। প্রদীপের কাছে গিয়ে যৌগা সেটিকে হাতে তুলে নেয়, আর তুলে নিয়ে ময়লা দেখে সেইটি পরিষ্কার করতে লাগলো। কিন্তু হঠাৎ প্রদীপটি যৌগার হাত থেকে ছুঁড়ে তার পিছনে পড়ে যায়। হা 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 হা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই প্রদীপ থেকে মুক্তি করেছো। এখন বলো তুমি কি চাও? কে তুমি, আর তুমি এই প্রদীপের ভেতর কিভাবে ঢুকলে? আমি হলাম একটি ভালো জিন, একটি খারাপ আত্মা আমাকে এটার ভেতর বন্দি করে রেখেছিল। এখন তুমি মুক্তি করে দিয়েছো, এখন তুমি কি চাও আমার কাছে বলো, তুমি যেটা চাইবে সেটাই দিব। এইরকম কথা শুনে যৌগা একটু ভেবে বলল, আচ্ছা, তুমি যেহেতু আমাকে কিছু দিবে, তাহলে এমন একটি জিনিস দাও যে জিনিস দিয়ে আমি সারা জীবন বসে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, তাই আমি তোমাকে সারা জীবন বসে খেতে পাওয়ার জিনিসই দিব। আর একটি কথা মনে রাখবে, জিনিসটি পাওয়ার সাথে সাথে আমি অদৃশ্য হয়ে যাব। ভালো জিনটি এরকম কথা বলে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে একটি সোনার বিস্কিট দিল। যৌগাকে সোনার বিস্কিট দিয়ে জিনটি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। হে ভালো জিন, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর যৌগা সেই সোনার বিস্কিট হাতে নিয়ে তার বাড়ির দিকে ফিরতে লাগলো। যৌগার মনে অনেক খুশি ছিল, এতদিন পরে যৌগার স্বপ্ন পূরণ হতে লাগলো। যৌগা বাড়িতে গিয়ে দেখলো তার মা তার জন্য বাইরে অপেক্ষা করছে। রমেশ, তোর এই অবাগা মাকে মাফ করে দিস। তোকে ঘর থেকে বের করে দিয়ে আমি ঘুমাতে পারছি না, দু চোখের পাতা এক করতে পারছি না। এখন এইসব বাদ দাও তো, এই দেখো আমি কি পেয়েছি। আরে বাবা, এটা তো দেখা যায় সোনা, কিন্তু তুই এটা কোথা থেকে এনেছিস? আবার কারো থেকে কেড়ে নিয়ে এসেছিস না তো? আরে না না মা, তোমার কি আমাকে এরকম ছেলে মনে হয়? এটা আমাকে একজন গিফট করেছে, আমি সামান্য উপকার করেছিলাম বলে। আচ্ছা বাবা, বুঝতে পেরেছি। এখন তাহলে এই সোনার টুকরাটি নিয়ে ঘরে চলো, আশেপাশের মানুষ দেখে ফেললে আবার ঝামেলা। এরপর থেকেই শুরু হয় তাদের নতুন জীবন। মা ও ছেলে তাদের জীবন অনেক আনন্দেই কাটছিল। জিনের দেওয়া সোনা পেয়ে তাদের জীবনটা রঙের মতো রঙিন হয়ে যায়। আর এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।